মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 2 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোকন্ট্রোলারের যে কোর্সে গত ক্লাসে যেগুলো দেখেছিলাম, যেমন মাইক্রোকন্ট্রোলার কি এবং সেই সাথে রাসবেরি পাই সম্পর্কে কিছুটা আমরা জেনেছিলাম। আজকে রাসবেরি পাই এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে সফটওয়্যার দিয়ে আমরা প্রোগ্রাম করব তাকে, সেটা সম্পর্কে একটু জানবো এবং সাথে কিছু প্র্যাকটিক্যালও আমরা পাশাপাশি দেখব। তো প্রথমে আসবো হোয়াট ইজ পাইথন। তো পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে দেওয়া সংক্ষিপ্ত আকারে। যেমন পাইথন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মানে হলো এটা উইন্ডোজ, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, লিনাক্স, ইউনিক্স, এমনকি সাথে জাভা, ডটনেট ভার্চুয়াল মেশিনেও এটা ইউজ করা যায়, অ্যাপ্লাই করা যায়। এটি ফ্রি এবং ওপেন সোর্স, তো খুব সহজেই আমরা এটাকে ব্যবহারও করতে পারবো। এবং এর যদিও এই স্লাইডে উল্লেখ নাই, তারপর আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এটা সবচেয়ে খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ বর্তমানে বলা হয়ে থাকে। অর্থাৎ সি প্রোগ্রামিং যখন আপনারা করছিলেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোন এক সেমিস্টারে, তখন আপনাদের সি তে যেরকম অনেক কোডিং করতে হয়, বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছু ইনফরমেশন লিখতে হয়, সেটা এখানে লিখতে হয় না আপনারা। এবং এখানে যে এটা যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটাও আপনারা অনেকে হয়তো ম্যাটল্যাব যখন করছেন, যেটা আপনাদের প্রিভিয়াস কোন এক সেমিস্টারে পড়ানোর কথা, সেই ম্যাটল্যাবেও আপনার ম্যাটল্যাবের ইন্টারফেসের মতোই অনেকটা, যে কারণে আপনাদের প্র্যাকটিস করতেও খুব কঠিন কিছু হবে না আশা করি। তো এরপরে আমরা যাব, আগে এখন আমরা পাইথনটা ইনস্টল করব। এবং যেহেতু এমনও হতে পারে যে কারো ডেস্কটপ বা ল্যাপটপ পিসি নাই, কিন্তু সবারই স্মার্টফোন আছে। আদারওয়াইজ আপনারা জুমে জয়েন করতে পারবেন না। যে যদি ল্যাপটপ ডেস্কটপ না থাকে, তাহলে আপনি অবশ্যই স্মার্টফোনের মাধ্যমে জয়েন করতেছেন। সো পাইথনের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা ল্যাপটপ ডেস্কটপে করতে হবে এমন কোনো জরুরি না, এটা মোবাইলেও আমরা কোডিং করতে পারবো। তো সেই জন্যই আমি প্রথমে আপনাদের ডেস্কটপ ল্যাপটপে কিভাবে করতে পারবো পাইথন ইনস্টল এবং ইউজ, সেটা আগে দেখাবো। এবং ক্লাসের শেষ দিকে মোবাইলে কিভাবে আমরা করতে পারবো সেটা আমি দেখাবো। তো এখন আমরা যাব পাইথনটা কিভাবে ডেস্কটপ ল্যাপটপে আপনাদের ইনস্টল করতে পারবেন। তো এটার জন্য আমরা যাব এই যে ওয়েবসাইট আছে www.python.org, এই ওয়েবসাইটে গিয়ে আমরা সেটা ইনস্টল করব। আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পাইথনের ওয়েবসাইটের? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে আগে পাইথনটা ইনস্টল করব। খুবই চমৎকার একটা সুন্দর এনভায়রনমেন্ট এখানে। এবং আমরা যতটুকু দরকার সেটা তো ভিডিও লেকচারে আপনারা পাবেনই, লেকচার শিটেও পাবেন। তারপর এর পরে আপনাদের যদি কখনো কোনো স্টাডি করতে হয়, তো এখান থেকে আপনারা ডকুমেন্টেশন দেখে আপনারা স্টাডি করতে পারবেন পাইথন ডকস এখানে গিয়ে। এবং আরো অনেক কিছু এখানে আছে, তো এইগুলো আমরা এখন যাব না। এখানে সংক্ষিপ্ত আকারে কয়েকটা সম্পর্কে বলবো যে পাইথন কোথায় কোথায় ইউজ হতে পারে বা ইউজ হয়। যেমন এই সেকশনে যদি আমরা দেখি, এখানে পাইথনের একটা ইউজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। এবং ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য এখানে পাইথনের কিছু ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা আবার অনেকে লাইব্রেরি ফাংশন এটাও বলে থাকে, এগুলা এখানে ইউজ করা হয়ে থাকে। যেমন জ্যাঙ্গো, পিরামিড, বটল, টর্নেডো, ফ্লাস্ক ইত্যাদি। আবার গুই ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ওয়েবসাইট কোনো ডেস্কটপের কোনো জন্য কোনো যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়,
যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে যদি দেখাই, ইমেজ ওপেন করে নিই। আপনারা কি কোনো ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। জেনারেল ক্যালকুলেটর দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো এই ক্যালকুলেটরটা ফর এক্সাম্পল যদি আমি এরকম ডিজাইন করতে চাই যে এরকম একটা সফটওয়্যার আমি বানাবো ক্যালকুলেটর, এই জি ইত্যাদি স্যার। এরকম অপশন থাকবে। তো এই এটা আমরা পাইথন দিয়ে ডিজাইন করতে পারবো এবং এই ডিজাইনটাকে বলা হয়ে থাকে GUI ডেভেলপমেন্ট, অথবা GUI মানে হচ্ছে GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ গ্রাফিক ডিজাইন, ছবির মাধ্যমে আমরা কোনো ইউজারের জন্য কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করব, সেটাকে বলা হচ্ছে GUI বা GUI ডেভেলপমেন্ট। তো এখানে পাইথন দিয়েও আমরা সেই কাজটা করতে পারবো। তো এখানে এই যে পাইথনের যে GUI ডেভেলপমেন্টের জন্য এখানে এই সমস্ত ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ হয়ে থাকে। সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বা সায়েন্টিফিক এন্ড নিউমেরিক ক্যালকুলেশনের জন্য আমরা এই সকল সাইপাই, প্যান্ডাস ইত্যাদি আমরা ইউজ করে থাকি। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আরো অনেক কিছু আছে এখানে, এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এগুলো, এবং মোরে গিয়ে আপনারা আরো ডিটেল দেখতে পাবেন। এবং পাইথনের সম্পর্কে সিম্পল ভাবে যদি বলা হয়, বলতে যাই যে মোবাইল ডেভেলপমেন্টের, ডিরেক্টলি মোবাইল ডেভেলপমেন্ট ছাড়া অন্য সকল ক্ষেত্রে পাইথন দিয়ে সফটওয়্যার ডিজাইন করা পসিবল, এবং ইনডিরেক্টলি পাইথনের কিবি ফ্রেমওয়ার্কের মাধ্যমে মোবাইলের অ্যাপও তৈরি করা সম্ভব। নরমালি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস এর কথা শুনে থাকি বা আইফোন অ্যাপস এর কথা শুনে থাকি, কিন্তু এই অ্যান্ড্রয়েড অ্যাপস ধরেন যদি এক্সাম্পল বলি, অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য আমাদেরকে জাভা জানতে হয় এবং অ্যান্ড্রয়েডের নিজস্ব কিছু কোডিং আছে সেগুলো জানতে হয়। বাট পাইথন দিয়ে যদি আমরা কেউ করার যদি কারো ইচ্ছা থাকে, তাহলে পাইথনের কিবি ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই মোবাইল অ্যাপসও তৈরি করা সম্ভব। যদিও এটা খুব বেশি ইউজ হয় না মোবাইল অ্যাপস এর জন্য, অন্যান্য কাজে ইউজ হয়, কিন্তু এটা দিয়েও করা সম্ভব। এখন আমরা আসবো পাইথনটা আমরা কিভাবে ডাউনলোড বা এবং ইনস্টল করতে পারবো। এখানে গিয়ে আপনারা এই যে পাইথন 3.9.1 এটা ডাউনলোড করবেন, ক্লিক করলেই চলে আসবে। ক্লিক করলে এখানে চলে আসবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে এই যে 3.9.1, সো আমি আর এটা ডাউনলোড করলাম না, এটা আপনারা নিজেরাও করে নিতে পারবেন। এবং ইনস্টলের সময় একটা বিষয় যেটা দেখানো দরকার সেটা আমি দেখাবো, আশা করি ওটা আপনাদের এমনি পারবেন। যেমন আমি যদি এখন এটা ইনস্টল করতে যাই, ইনস্টল করতে গেলে আমারটা অলরেডি ইনস্টলড আছে, সে কারণে এই অপশনটা আসবে। আপনাদেরটা তো ইনস্টল করা থাকবে না, যদি থাকে তাহলে তো ভালোই, আপগ্রেড করে নেবেন। আর না থাকলে দেখবেন নিচের দিকে একটা বাটন আসবে, এখানে একটা লেখা উঠবে নিচের দিকে এই সাইডে, এখানে একটা টিক বক্স থাকবে বা চেক বক্স থাকবে, এবং বলা থাকবে যে অ্যাড টু সিস্টেম পাথ, এরকম একটা কথা বলা থাকবে, এই টাইপের কথা। তো ওইখানে আপনারা টিক চিহ্ন দিয়ে তারপর কন্টিনিউ করে যাবেন, ইয়েস মানে নেক্সট নেক্সট করে কন্টিনিউ করে পাইথনটা ইনস্টল করে দিবেন। এছাড়া আর কোনো অপশন সিলেক্ট করতে হয় না। শুধুমাত্র প্রথম স্ক্রিনে একেবারে বা প্রথম উইন্ডোজে প্রথম যে ইটা আসবে যখন পাইথনটা ওপেন করবেন, উইজার্ড বক্স বলে অনেক সময় বা ডায়লগ বক্স, তো এইখানে নিচের দিকে একটা টিক চিহ্ন দেওয়ার ঘর থাকবে, ওটাতে টিক চিহ্ন দিয়ে আপনারা কন্টিনিউ করে যাবেন। এটাই হচ্ছে কাজ ইনস্টল করার জন্য। আমি আর নতুন করে ইনস্টল করলাম না, আমার দরকার নেই, যেহেতু ইনস্টল করাই আছে। এখন আমরা আবার ক্লাস লেকচারে ফেরত আসি, তারপর আমরা আবার পাইথনে কিভাবে হবে সেগুলো ইউজ করতে হবে সেগুলো দেখব। যেমন
আচ্ছা, তো উম, আমরা যদি এখন এটা দেখি যে আমরা এই পাইথন দিয়ে প্রথম প্রোগ্রামটা ফার্স্ট প্রোগ্রাম আমরা করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা যেটা করব, এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে আমরা আইডিএলই নামক একটা পাইথনের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা ওপেন করব। সেটা আমরা কিভাবে পাবো? ডেস্কটপের বা ল্যাপটপের স্টার্ট বাটনে আপনারা ক্লিক করবেন, স্টার্ট মেনুতে ক্লিক করার পর ওখানে থেকে পাইথন 3.9.1 লেখা উঠে থাকবে আপনাদের। সো ওখানে আপনারা যাবেন পাইথন 3.9.1, দেন ওখান থেকে যাওয়ার পরে আইডিএলই এটা আপনারা সিলেক্ট করবেন। এখানে লেখা থাকবে 3.9.1 32 বিট অথবা 64 বিট, যার যেরকম ল্যাপটপ ডেস্কটপ আছে। তো এখন এটা আমরা কিভাবে করব এটা আমি দেখাচ্ছি। যেমন আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। যে এখানে আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করে আমি পাইথনের অপশনে যাচ্ছি। আপনারা কি এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা আইডিয়ালি যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 3.9 64 বিট। জি স্যার। আচ্ছা, সো এখন আমরা যদি এটা ক্লিক করি তাহলে পাইথনের ইন্টারফেসটা ওপেন হবে, এবং এটা ওপেন হোক। আমরা আমাদের সেই ব্যাকে যাই আমাদের। আচ্ছা, এরপরে যখন আমরা ওপেন করব তখন এরকম একটা স্ক্রিন আসবে যেটাকে বলা হয়ে থাকে পাইথন শেল। আপনাদেরটা লেখা থাকবে 3.9.1 শেল, পাইথন 3.9.1 শেল। এবং এটা এক্স্যাক্টলি আমরা বলতে গেলে পাইথনের যে স্ক্রিনটা বা পাইথন শেলটা, এটা হচ্ছে ম্যাটল্যাবের কমান্ড উইন্ডোর মতো। এটাকেও কমান্ড উইন্ডো বলে থাকে, পাইথনের কমান্ড উইন্ডো। এবং এটাতে ম্যাটল্যাবের মতোই আমরা সবকিছু করতে পারবো। সবকিছু ঠিক না, ম্যাট্রিক্স টাইপ ছাড়া বাকিগুলো করতে পারবো। তো এই ম্যাট্রিক্স টাইপের ক্যালকুলেশন গুলো ম্যাট্রিক্স টাইপের গুলো বাদ দিয়ে আমরা পাইথনে সবগুলোই করতে পারবো। পাইথন অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স এর জন্য তৈরি করা না। তো এটা আমরা একটু পরে দেখব। তার আগে আরো কিছু দেখি আমরা কি আছে এখানে। যেমন আমরা প্রথম প্রোগ্রাম পাইথন দিয়ে ক্রিয়েট করতে চাই। তো এটার জন্য আমরা যেটা করব, এই যে এখানে অপশনে দেখবেন পাইথন শেলের এখানে ফাইল দিয়ে নিউ ফাইলে আমরা যাব। নিউ ফাইল দিলে আমাদের এই যে ডান সাইডের যে স্ক্রিনটা আছে, এই সাইডে এটার মতো একটা এডিটর উইন্ডো তৈরি হবে, যেটাকে আমরা বলতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মতো কোন একটা স্ক্রিন। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আমরা টাইপ করতে পারি সেভাবে এরকম একটা টাইপ করার জন্য একটা এডিটর উইন্ডো আপনাদের জন্য ওপেন হবে। এবং এখানে অবশ্যই আমরা যে কোনো ভাবে টাইপ করতে পারবো না, আমাদের পাইথনের যে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার আছে সেইভাবে আমাদেরকে টাইপ করে সেভ করতে হবে, তাহলে সেটা রান করবে এবং কাজ করবে। তো এবং বাম সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমান্ড উইন্ডো, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম। এখানেও আরেকভাবে বলা যে পাইথন শেল যে স্ক্রিনটা ওপেন হচ্ছে সেটাকে আমরা পাইথনের কমান্ড উইন্ডো বলতেছি, যে আমরা যেটাকে অলমোস্ট মোটামুটি অনেকটাই ম্যাটল্যাবের মতো আমরা ইউজ করতে পারি। আর এখানে ম্যাটল্যাবের মতোই আরেকটা এডিটর উইন্ডো, যেখানে আমরা পাইথনে একটা প্রোগ্রাম স্টোর করে রাখবো, সেভ করে রাখবো পরবর্তী কাজের জন্য। কারণ হচ্ছে কমান্ড উইন্ডোতে আমি যেটা লিখবো সেটা আমি আর সেভ করতে পারবো না, বাট এডিটর উইন্ডোতে যেটা আমি লিখবো সেটা আমি সব সময়ের জন্য সেভ করে রেখে দিলাম। এবং যে কোনো সময় আমি চাইলে চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো, আমার প্রোগ্রামটা আপডেট করতে পারবো। তো সেটার জন্য এই এডিটর উইন্ডো, এবং এটাকে এখানে যে সেভ করা হয় এটাকে বলে পাইথন স্ক্রিপ্ট। ম্যাটল্যাবেও বলে ম্যাটল্যাব স্ক্রিপ্ট, এখানে পাইথনে পাইথন স্ক্রিপ্ট, এবং .py দিয়ে সেভ করতে হয়। তো এখানে এই স্ক্রিনটা দেখার পরে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। এগুলা এখানে যে যতটুকু দেখছি, এখানে যেমন একটা লেখা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এখানে জাস্ট প্রিন্ট
কমান্ড লিখতে হয়, সি তে যেভাবে প্রিন্ট এফ লিখতে হয়, এখানে শুধু প্রিন্ট দিলেই স্ক্রিনে, মনিটর স্ক্রিনে আমরা আউটপুটটা দেখতে পারবো এবং যেভাবে লেখা হবে ঠিক সেভাবে এখানে আসবে। আর রান কিভাবে আমরা এটাই করব, যে রান বাটনে আমরা ক্লিক করব, এখানে এই টুল বার থেকে রান মেনু থেকে আমরা সিলেক্ট করব, রান মেনুর যে অপশন রান মডিউল F5 বাটন প্রেস করে আমরা করতে পারবো। এইগুলো আমরা দেখব এবং দেখলে কমান্ড উইন্ডো যেটা, যে পাইথন শেল, ওখানে আমরা এই আউটপুটটা দেখতে পাবো, যে এখানে যেভাবে আমরা কাজ করছি ঠিক সেভাবে সেটার আউটপুটটা আমরা এই কমান্ড উইন্ডোতে দেখতে পাবো। তো এখন আমরা এই প্রোগ্রামটা এখন এই আপনাদের দেখাবো যে কিভাবে এটা হচ্ছে। যেমন পাইথন শেল এই যে এখানে ওপেন হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমারটা 3.9.0 আছে, 3.9.1টা আমি ইনস্টল করি নাই, আপডেট করি নাই, একই কথা 3.9 হলেই হলো। তো এই যে এই স্ক্রিনটা, এটা হচ্ছে কমান্ড উইন্ডো। যেমন আমি যদি এখানে ফর এক্সাম্পল 2 + 2 লিখি, এটা কিন্তু ক্যালকুলেশন করে আমাকে দিয়ে দিচ্ছে 4। আবার যদি আমি এভাবে লিখি a = 2, b = 2, এন্টার দিয়ে যদি আমি লিখি, এটা হচ্ছে কমান্ড প্রম্পট, এই তিনটা তীর চিহ্ন, রাইট অ্যারো, এটা লেখার পরে যদি আমি বলি a + b, এভাবে যদি করি, তাও সে আমাকে এই যে 4 দিচ্ছে। অর্থাৎ এখানে আমি প্রোগ্রামিং এর মতোই কাজ করতেছি, যে a + b দিলাম এবং একটা ভ্যালু আগে থেকে সেট করা আছে, সেই সেট করে আমরা দিয়ে বলে দিচ্ছি যে রেজাল্টটা কত আসবে। কিন্তু আমি এটা আর সেভ করে রাখতে পারতেছি না, এটা এখানেই রয়ে যাবে। যেমন আমি যদি এখানে প্রিন্ট, ওখানে একটু আপনাদের যেটা দেখালাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এখানেও লিখলাম, লেখার পর আমি এন্টার দিলে এই যে এখানে আমার রেজাল্টটা চলে আসছে, কিন্তু আমি এটা কিন্তু আর সেভ করে রাখতে পারতেছি না। তো এখন আমি এটা যেটা দেখাবো, যে এই নিউ ফাইলে গিয়ে আমরা কিভাবে সেটা সেভ করতে পারবো। যেমন নিউ ফাইল যখন ওপেন হবে, তখন এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনে ফর এক্সাম্পল আমি যদি দেখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখলাম। লেখার পর আমার যেটা করতে হবে, যে নিয়ম হচ্ছে প্রথমে আমাকে সেভ করে নিতে হবে প্রোগ্রামটা। সেভ করে আমি যে নামটা দেওয়ার দরকার সেই নামটা দিয়ে তারপর কি করব, এই রানে যাব, রান মডিউল F5। এটা নিউ ভার্সন 3.90, সে কারণে রান মডিউলটা উপরের দিকে নিয়ে আসছে, রান মডিউল F5। সো এই এখন আমি যেটা করব, সেটা আপনাদের একটা শর্টকাট কমান্ড দেখাবো, যে আপনাদের এরকম হতে মনে হতে পারে যে প্রথমে আমি সেভ করব, তারপর রান করব, তারপর ইত্যাদি ইত্যাদি। এমনও তো হতে পারে যে আপনার এটা 100 লাইনের প্রোগ্রাম আছে, আপনাদের পরীক্ষা এরকম থাকবে না, বাট এরকম প্রোগ্রাম তো অবশ্যই আছে, যে 100 লাইন তো আমি কমই বলছি, 1 লক্ষ লাইনেরও প্রোগ্রাম আছে। তো ওই সমস্ত প্রোগ্রামে যদি কিন্তু অনেক খুঁটিনাটি চেক করতে হয়, ডিবাগিং করতে হয় যেটাকে বলে, সেগুলো আমরা আস্তে ধীরে জানবো। তো ওটা চেক করতে গিয়ে বারবার যদি আমি এভাবে সেভ দিব, তারপর রান দিব, এটা করতে গিয়ে অনেক সময় চলে যায়, বিরক্ত লাগে। যে কারণে একটা শর্টকাট কমান্ড আমরা আগে শিখবো, তারপর প্রোগ্রামে কাজে যাব। যেমন এখানে গিয়ে অপশনসে গিয়ে আমরা এই আইডিএলই যেটা আছে, এই আমাদের যে এই আইডিএল এর একটা অংশ, এটা এই এডিটর উইন্ডো, এটাকে আমরা কনফিগার করব। আমরা একটা জিনিস বলি নাই, সেটা আমি লিখে দেখাই। যেমন এই পাইথনের আইডিএলই মানে কি? পাইথনের আইডিএলই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা বলা হচ্ছে। পাইথনের যে আইডিএলই, এটার মানে হলো আই দিয়ে ইন্টিগ্রেটেড, ডিএল দিয়ে ডেভেলপমেন্ট, এজন্য আমি ডি আর এল বড় রাখছি, আর ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট। এই আইডিএলই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে আমরা কোন একটা সফটওয়্যার কে আমরা উন্নতি করতে চাচ্ছি, কোন সফটওয়্যারের কাজ করতে চাচ্ছি,
সেটার জন্য যে পরিবেশটা লাগে, যে এনভায়রনমেন্ট বা ইন্টারফেসটা লাগে, সেই ইন্টারফেসকে আমরা একত্রিত করে রাখছি যে জায়গায়, সেটাকে পাইথনের নাম দেওয়া হচ্ছে আইডিয়ালি। এখানে আমরা একই সাথে কমান্ড উইন্ডো পাচ্ছি এবং এডিটর উইন্ডো পাচ্ছি। তো আমরা যদি এখন আবার আমাদের প্রোগ্রামে ব্যাক যাই, তারপর এখানে অপশনসে গিয়ে কনফিগার আইডিয়ালি এটাতে যদি আসি, তো এখানে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি নিজে করে রাখছি এখানে সাইজ, মানে ফন্ট সাইজ, যেটা এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা নরমালি 12 বা 14 করা থাকে, আমি এটা 20 সাইজ করে রাখছি। যদি আপনাদের মনে হয় এটা ছোট লাগতেছে, আমি এটাকে আরো বড় করে দিয়েও আপনাদের দেখাতে পারবো। ফর এক্সাম্পল আমি 25 করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে তারপর জেনারেল ট্যাবে যাব। জেনারেল ট্যাবে গিয়ে এখানে নরমালি এই যে প্রম্পট টু সেভ এই অপশনটা সিলেক্টেড থাকে, আমরা এটার পরিবর্তে নো প্রম্পট সিলেক্ট করব। নো প্রম্পট সিলেক্ট করলে তখন কি হবে, আমাকে আর জিজ্ঞেস করবে না যে প্রোগ্রাম আমি সেভ করব কি করব না, সে অটোমেটিক সেভ করবে, প্রোগ্রামটা বারবার চেঞ্জ করে অটোমেটিক সেভ করবে। সো এরপর আমরা জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবো। তখন দেখলাম এই যে প্রিন্ট একটু বড় হয়ে, লেখাটা একটু বড় হয়ে আসছে, আপনাদের বুঝতে হয়তো একটু ইজি হবে। সো এখন খেয়াল করবেন এই যে উপরে যে আনটাইটেলড লেখা আছে, এটার মানে হচ্ছে এখন এটাকে সেভ করা হয়নি। প্রথমবার যখন কোনো প্রোগ্রাম সেভ রান করতে হয় তখন এটাকে অবশ্যই সেভ একটা নাম দিয়ে নিতে হবে। যেমন আমি যদি এখন এই যে এভাবে ফাইল সেভ রান এভাবে না করে ডাইরেক্ট আমি কিবোর্ডের F5 বাটনটা দিব, কারণ কি এই যে এখানে F5 বলা হচ্ছে, আমি জাস্ট এই আমার প্রোগ্রামটা লিখলাম, লেখার পর কিবোর্ডের F5 বাটন প্রেস করলাম, এইখানে আমাকে বলবে যে সোর্স মাস্ট বি সেভড, ওকে টু সেভ। এখন আমাকে এটা সেভ করতে হবে। তো আমি একটা লোকেশনে গিয়ে এটা সেভ করব। মনে করলাম আমি ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসে গিয়ে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনাদের জন্য ধরেন EEE48 ইভিনিং 427 নাম দিলাম। নাম দিয়ে এখানে ধরে নিলাম আজকে প্রথম প্রোগ্রাম, তো নাম দিলাম ফার্স্ট প্রোগ্রাম, এইভাবে নাম দিলাম। জাস্ট ফার্স্ট প্রোগ্রাম লিখলেই হবে, .py সে অটোমেটিক নিয়ে নেবে। এরপর যদি আমি সেভ করি, এগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কাজগুলো করতেছি? জি স্যার, দেখা যাচ্ছে। তো এইভাবে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখানে খেয়াল করেন যে প্রোগ্রামটা নতুন করে স্টার্ট হয়ে এখানে দেখাচ্ছে যে ফার্স্ট প্রোগ্রাম, এইটা আমরা যেটা ইনস্টল রান করলাম, এই যে 48 ইভিনিং 47 ফার্স্ট প্রোগ্রাম, এখানে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতেছে। এটা মনে হয় আপনারা দেখতে পান নাই, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে এখন আশা করি দেখা যাচ্ছে কিনা দেখেন। এই যে আপনাদের কি এই স্ক্রিনটা দেখা যাচ্ছে যেটা আমি হাইলাইট করছি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো এখানে এই যে EEE48 ইভিনিং এই মাত্র যেটা ক্রিয়েট করলাম ফোল্ডার, ফার্স্ট প্রোগ্রাম এবং হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রোগ্রাম ক্রিয়েট, অ্যানসারটা আমরা পেয়ে গেলাম। এখন একটু এডিট করে দেখি যে কি হয়। মনে করলাম আমি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে ধরেন হ্যালো EEE48 ইভিনিং স্টুডেন্টস এটা লিখলাম। লিখে আমি জাস্ট কিবোর্ডের F5 বাটন প্রেস করলে কি হবে, এটা কিন্তু অটোমেটিক স্টার্ট হবে, অটোমেটিক সেভ হয়ে অটোমেটিক রান হবে। কিবোর্ডের F5 দিলাম, এই যে প্রোগ্রাম রান হয়ে এখানে প্রোগ্রাম সেভও হয়ে গেছে, রান হয়ে এখানে দেখাচ্ছে হ্যালো EEE48 ইভিনিং স্টুডেন্টস। এর আগেরটাও রয়ে গেছে, কারণ হচ্ছে এটা ম্যাটল্যাবের স্টাইলে এটা তৈরি করা, যে আগেরটাও রয়ে যাবে, থেকে যাবে যতক্ষণ না আমরা এটাকে ক্লিয়ার স্ক্রিন করি। তো ক্লিয়ার স্ক্রিন করার জন্য অনেক 4-5টা লাইন লিখতে হয়, এটা ম্যাটল্যাবের মতো সিওসি লিখলে হয় না। তো আমাদের আপাতত ক্লিয়ার স্ক্রিনের প্রয়োজন নেই, আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখানে আমরা থাকবো। তো এতটুকু আমরা
প্রোগ্রাম থেকে যেটা দেখলাম সেগুলো শিখলাম। এরপর আমরা আসি এর পরের স্লাইডে যা আছে সেখানে। এই পরের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে এই পাইথন কিওয়ার্ডস। পাইথন কিওয়ার্ডস কি জিনিস? পাইথন কিওয়ার্ড হচ্ছে যে যেগুলো আমরা পাইথনের জন্য স্পেসিফিক রিজার্ভড ওয়ার্ডস, মানে আমরা এটাকে কখনো অন্য কোনো কাজে ইউজ করতে পারবো না। স্পেসিফিক ভাবে যেটা আছে সেই সকল কাজেই আমরা ইউজ করতে পারবো। যেমন স্পেসিফিক কি কি আছে, এই যে এখানে লিস্ট একটা দেওয়া আছে, 33টা কিওয়ার্ডের লিস্ট দেওয়া আছে, যেটা পাইথন 3.3 ভার্সনের জন্য। 3.9 ভার্সনেও সেমই আছে, আর নতুন কোনো অ্যাড আমার জানার মতো হয়নি, তাই আর এটাও চেঞ্জ করা হয়নি, 3.3 ভার্সনের জন্য রেখে দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে যেমন আপনারা দেখে আসছেন, ইফ, এলস, তারপর ইফ এলস, ফর লুপের জন্য ফর, তারপর এন্ড, ট্রু ফলস, এইগুলো আপনারা অনেক কিছুই দেখে আসছেন, ব্রেক, কন্টিনিউ, এন্ড, অর, নট, এগুলো লজিক্যাল ফাংশনের জন্য ইত্যাদি সি প্রোগ্রামিং এ ইনক্লুড ইউজ করা হয়ে থাকে। এখানে পাইথনের ক্ষেত্রে ইম্পোর্ট লিখতে হয়। এইগুলাও আমরা দেখব এবং যখন আমাদের প্রয়োজন পড়বে। আপনারা একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, দেখেন না, তারপর আমি আপনাদের দেখাই। যেমন এখানে যে প্রিন্ট হ্যালো এটা লিখছি, এখানে কিন্তু আর কোনো কিছু লিখি নেই, জাস্ট ডাইরেক্ট প্রিন্ট, একটা লাইনে কোড। কিন্তু এই সেম কোডটা যদি আপনারা সি প্রোগ্রামিং এ লিখতে যেতেন, তাহলে আপনাদেরকে কি করতে হতো? যেমন শুরুতে আপনাদেরকে এভাবে লিখতে হবে হ্যাশ ইনক্লুড, তারপর ধরে নিলাম stdio ডট h, তারপর না হয় লিখলেন ভয়েড মেইন লিখে তারপর আবার এটা দিলেন, এবং লাস্টের লাইনে এখানে গিয়ে আবার সেমিকোলন দিতে হবে, দিয়ে এটা এই এতটুকু লিখতে মিনিমাম এই এত কিছু লিখতে হবে, 3 লাইন মিনিমাম। 3 লাইনও ঠিক না, এটাকে 4 লাইন অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে। এইভাবে লিখতে হয়, এই এই স্টাইলে একটু লিখতে হয় যে এটা একটু সাইডে সরবে, এটা একটু সাইডে সরবে, এই স্টাইলে নরমালি লিখতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম 4 লাইন লিখতে হচ্ছে, তারপর সি প্রোগ্রামিংটা রান করবে। অনেকে আবার বলবেন আমি ভয়েড লিখবো, আমি ইন্ট লিখবো। ইন্ট লিখলে আবার এখানে আরেকটা লাইন লিখতে হবে, যেমন ইন্ট লিখলে আবার রিটার্ন 0 লিখতে হবে, না হলে কাজ করবে না। ভয়েড লিখলে রিটার্নের দরকার নেই। সো যাই হোক, মেইন কথা হচ্ছে এখানে যে পাইথনের ক্ষেত্রে এত কিছু লিখতে লাগবে না, শুধু এই একটা লাইন লিখে এই এতটুকু লিখেই সবকিছু হয়ে গেছে, আর দরকার নেই। এটা দিয়ে আমাদের এই কাজটা হয়ে গেছে। কারণ কি, এই প্রিন্টের ভিতরে ওই সমস্ত ফাংশন গুলা সেট করা আছে, যে এই প্রিন্ট বললে কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা পাইথনকে ওইভাবেই ডিজাইন করা আছে। পাইথন অবশ্যই সি প্রোগ্রামিং এর পরে আসছে, যে কারণে পাইথনটা আপডেটেড ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত এখানে লিখতে হয়। তারপর ইম্পোর্ট বলে আরো একটা বিষয় আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। খুব সম্ভবত মিডের আগে আমরা ইম্পোর্ট সম্পর্কে জানবো না, মিডের পরে আমরা ইম্পোর্টটা দেখব। এরপর আসবো আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে হচ্ছে কোনো একটা কিছু ভ্যারিয়েবলের নাম, সেই ভ্যারিয়েবলটা কি, সেটা ক্লাস ভ্যারিয়েবল হতে পারে, ফাংশন নেম হতে পারে, অন্য কোনো নরমাল ভ্যারিয়েবলের নাম হতে পারে। এই সমস্ত ভ্যারিয়েবল গুলাকে আমরা আইডেন্টিফায়ার বলে থাকি। এবং এই আইডেন্টিফায়ারে লেখার নিয়মগুলো কি, লোয়ার কেসে A to Z, ক্যাপিটাল A to Z, এবং ডিজিট 0 to 9 এবং আন্ডারস্কোর, এইগুলো দিয়ে লিখতে হবে, অন্য কোনো সিম্বল দিয়ে লেখা যাবে না। শুধু ABCD A to Z 0 to 9 আন্ডারস্কোর এগুলো দিয়ে লিখতে হবে। এবং কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে মাই ক্লাস var1, এইভাবে আমাদেরকে
প্রোগ্রামের বিভিন্ন ভ্যারিয়েবলের নাম বা আইডেন্টিফায়ারের নাম লিখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ভ্যারিয়েবলের নাম কোনো নাম্বার দিয়ে যেন স্টার্ট না হয়, অর্থাৎ কোনো ডিজিট দিয়ে 0 to 9 এর কোনো ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না। ফর এক্সাম্পল 1 ভ্যারিয়েবল লেখা যাবে না, কিন্তু কেউ যদি চায় ভ্যারিয়েবল 1 লিখবো, এটা লিখতে পারবে, কিন্তু 1 ভ্যারিয়েবল লিখতে পারবে না। কিওয়ার্ড কেও আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না, অর্থাৎ এর আগের স্লাইডে যে আমরা 33টা কিওয়ার্ড দেখে আসছি সেগুলোকে আমরা কোনো ভ্যারিয়েবলের নাম হিসেবে লিখতে পারবো না। আর এখানে একটু একটু আগে যে বললাম তারপর আবারও এখানে লেখা আছে, সেটা হচ্ছে যে কোনো স্পেশাল সিম্বলকে আমরা আইডেন্টিফায়ারের ভিতরে দিতে পারবো না। আর আইডেন্টিফায়ার যে কোনো লেন্থের হতে পারে, যদিও যে কোনো বলা উচিত না, এটা অ্যাকচুয়ালি অনেক বড় লেন্থ, প্রায় 1024টা লেটার আমি লিখতে পারবো। অর্থাৎ যদি আমরা চিন্তা করি এখানে যে var1 এখানে কয়টা আছে, var_1 টোটাল 5টা আছে, এইরকম যদি আমি 1024টা চাই লিখতে পারবো। তো এত বড় নাম কখনোই লেখা হয় না, এটা জাস্ট একটা অপশন দিয়ে রাখা হয়েছে যদি কারো কখনো প্রয়োজন হয় সেই উদ্দেশ্যে। কারণ আগে শুরুর দিকে যে প্রোগ্রামগুলো ছিল ওটাতে 8 ডিজিটের বেশি নিতই না, 8টার বেশি নিবেই না আমাকে ওভাবে, কিন্তু পরবর্তীতে ইমপ্রুভ করে 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 এখন বর্তমানে দেখা গেছে যে এত ছোট নাম দিয়ে আবার হয় না, একটু বড় নাম দিতে হবে, না হলে বোঝা যায় না যে কি আছে ওটাতে। তো সেটার কারণেই পাইথন ল্যাঙ্গুয়েজ যেটা করছে যে এত বড় একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে যে আমাদের আর চিন্তা করার এখন দরকারই নেই যে এটা এত বড় নাম নিবে কি। থিংস টু কেয়ার অ্যাবাউট, এখানে যখন প্রোগ্রামিং করব সেই বিষয়গুলো এখানে বলা আছে যে পাইথন ইজ এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ভ্যারিয়েবলের যে নামগুলো এটা অবশ্যই কেস সেনসিটিভ, অর্থাৎ যেভাবে লিখছি ঠিক সেভাবেই লিখতে হবে, ইচ্ছা মতো আবার পরে চেঞ্জ করা যাবে না। যেমন কোনো এক সময় আমি শুরুতে লিখলাম ভ্যারিয়েবল ক্যাপিটাল ভি দিয়ে, কিন্তু পরে দেখা গেল 200-300 লাইনের পরে আমি এই ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে স্মল ভি দিয়ে দিছি, তো এটা কিন্তু এরর দেখাবে, সে বলবে যে আমি এটা জানি না এটা কি জিনিস, মানে এটা কোত্থেকে আসলো, দুটা কিন্তু এক জিনিস না, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই বলে রাখতেছি আপনাদের 200 লাইনের প্রোগ্রাম কখনোই দিব না, খুব বেশি হলে 20 লাইনের প্রোগ্রাম হবে, এর বেশি হবেই না। এটা জাস্ট বোঝার জন্য বললাম যে 20 লাইনের হোক বা 200 লাইনের হোক, সকল ক্ষেত্রেই রুল তো সেম, সেটা এইগুলো আপনাদেরকে সবসময় মেনটেন করতে হবে। ভ্যারিয়েবলের নাম যা দিবেন সব জায়গায় সেই নামটা সেম রাখবেন। একাধিক ভ্যারিয়েবলের জন্য অবশ্যই প্রত্যেকের জন্য যে নামটা দিচ্ছেন সেটা সকল জায়গায় সেম ভাবে রাখতে হবে, না হলে কাজ করবে না। আর আরেকটা বিষয় এখানে সেকেন্ড পয়েন্টে যেটা বলা, সেটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলের নাম চেষ্টা করতে হবে যত বেশি মিনিংফুল নাম হয় সেই নামটা দেয়া, প্রয়োজনে একটু বড় নাম হোক সমস্যা নেই, কিন্তু মিনিংফুল নাম দিতে হবে। এটা মানে কি, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে, মনে রাখতে ইজি হবে। যেমন আমি এখানে আসি, এই জায়গায় আমরা একটু ফর এক্সাম্পল এভাবে লিখি a = 2, তারপর লিখলাম b = 2, তারপর লিখলাম c = a + b, দেন প্রিন্ট c লিখলাম। এখন এই যে প্রোগ্রামটা আছে a = 2, b = 2, c = a + b এবং প্রিন্ট c, বলেন তো। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলার দরকার ছিল, সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজে যখন আমি নিচের লাইনে যেতে চাইবো আমি জাস্ট এন্টার ক্লিক করব, এন্টার বাটনটা প্রেস করব। সি প্রোগ্রামিং এ যেরকম সেমিকোলন দিতে হয় প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন, এখানে সেমিকোলন দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, আমরা সেমিকোলন দিব না। তো পাইথনের যে নরমাল স্টাইল হচ্ছে আমরা কোনো সেমিকোলন দেব না, জাস্ট ডাইরেক্ট এভাবে লিখব। এখন আপনাদের কাছে এই প্রশ্ন যে এটার অ্যানসার কি হতে পারে, একটু বলেন তো কেউ। স্যার এ আর বি এর মানটা দিবে 2 2 4। হ্যাঁ, তাহলে সি ইকুয়াল টু দেখাবে যে রেজাল্ট আসছে 4। এখন এই কোশ্চেন হচ্ছে আমি এ ইকুয়াল টু এ আর বি যেটা আছে
এটা এ আর বি আমি যোগ এই এটা যে নাম্বার আমি বুঝবো কিভাবে? এটা যে নাম্বার আমি যোগই কেন করলাম, আমি কিভাবে কোন লজিকে আমি যোগ করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই। তো যে কারণে পাইথন ঠিক না, এটা অল ল্যাঙ্গুয়েজ এর প্রোগ্রামারদের জন্য বলা হয়ে থাকে যে আপনারা সবাই ডিজাইনাররা বা প্রোগ্রামাররা অফকোর্স মিনিংফুল নাম দিবেন। যেমন এ না লিখে লেখেন ফার্স্ট নাম্বার এবং একটু একটু গ্যাপ দিয়ে লেখেন, এভাবে একেবারে কোনো স্পেস ছাড়া না লিখে একটু গ্যাপ দিয়ে লেখেন। তারপর এখানে লেখেন সেকেন্ড নাম্বার, এভাবে সেকেন্ড নাম্বার। তারপর এখানে কি লিখবো এটা আমি দিলাম সামেশন। সামেশন ইকুয়াল টু আমি এটা জাস্ট কপি করলাম ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এটা কপি করলাম এবং সামেশন। আমি জাস্ট এখানে সামেশন না দিয়ে এখানে একটু আরো একটু সুন্দর করে লিখবো। ফর এক্সাম্পল আমি এখানে লিখবো যে the summation of the summation is, ধরেন এতটুকুই লিখলেই হয়ে যায়। the summation is, তারপর ওই যে সামেশন যেটা আছে এই সামেশন আর এই সামেশন সেম। এখন এটা সির সাথে বা জাভার সাথে একটু পার্থক্য বলি। জাভা বা সির ক্ষেত্রে আপনাদেরকে দি সামেশন ইজ প্রিন্ট এর ভিতরে এখানে আবার লিখতে হয় %f, %d বা %f এরকম একটা লিখতে হয়। পাইথনে এসব লিখতে লাগবে না, ডাইরেক্ট এখান থেকে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা প্রথম একটা নাম্বার, ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার এবং এই প্রোগ্রামটা হচ্ছে দুইটা নাম্বারের যোগ করার একটা প্রোগ্রাম সামেশন। দুইটা নাম্বারের যোগ করার একটা প্রোগ্রাম এবং রেজাল্টেও দেখাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি সামেশনের একটা প্রোগ্রাম। আমরা যদি এটা রান করে দেখি, F5 বাটন প্রেস করলাম, তখন দেখবেন রেজাল্টে আসতেছে এই যে নিচের লাইনে the summation is 4। এখানে আমাদেরকে আলাদা করে আর কোনো পার্সেন্ট দিয়ে দিতে লাগে নাই এবং আমাদের কাজও হয়ে গেছে এবং সুন্দর একটা আউটপুট আসছে। তো এটা হচ্ছে বর্তমানের সকল মানে পুরো ওয়ার্ল্ডের যত প্রোগ্রামার আছে তাদের জন্য বলা হচ্ছে যে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব সবকিছু, যেন যে ইউজার আছে সে যেন বুঝতে পারে যে এটা কি কাজে আমরা ইউজ করতেছি, যে কোনো কিছু যেন না লেখা হয়। এবং আরো একটা বিষয় আছে, সেটা হলো যে ধরেন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন প্রোগ্রামার হিসেবে, ওখানে আপনি 2 বছর কাজ করে কোনো অনেক কিছু করছেন, কিন্তু আপনি এরকম মিনিংফুল ভ্যারিয়েবল নেম না দিয়ে কাজ করছেন। আপনি না হয় বুঝে গেছেন কোনোভাবে, কিন্তু দেখা গেল আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন 2 বছর পর এবং অন্য আরেকজন চাকরিতে আসলো। সে যখন ওই প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করবে তার মাথা খারাপ হয়ে যাবে, এটা কি বুঝাচ্ছে কি কিছুই বুঝতেছি না। সো এই কারণে যেটাকে বলা হয়ে থাকে ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশনে সুন্দর করে সবকিছু লিখে রাখতে হয়, অর্থাৎ প্রোগ্রামিংটা সুন্দর করে সবকিছু কোডিংটা সুন্দরভাবে মিনিংফুল ভাবে লিখতে হয়। সো তা না হলে দেখা যাবে যে নতুন যে প্রোগ্রামার আসছে যে চাকরিতে, সে আপনাকে পরে বলবে যে কি একটা প্রোগ্রামার ছিল, কিছুই পারে না, এইভাবে কি কোনো কাজ হলো কিছু বুঝতেছি না। প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে এমন ভাবে প্রোগ্রামিং করব যেন আপনি চলে গেলেও অন্য যে আসবে সে যেন ওইটা দেখে আগায় নিতে পারে, তাকে যেন নতুন করে আবার সবকিছু স্টাডি করতে না লাগে। তো সেরকম ভাবে কোডিংটা লেখার চেষ্টা করতে হবে সবাইকে। এখানে ওই কথাগুলোই বলা এবং লাস্টের যে কথাটা আছে সেটা হচ্ছে আমরা ক্যামেল কেস স্টাইলে যে কোনো ভ্যারিয়েবলের নামগুলো লিখবো বা আইডেন্টিফায়ারের নাম লিখবো। ক্যামেল কেসটা কি একটু আগে আমি দেখাই দিছি অলরেডি, তারপর আবার একটু এক্সপ্লেন করে দিই। যেমন এই যে এখানে ফার্স্ট নাম্বার আমি যেটা লিখছি এইটাকে বলা হয়ে থাকে, এই স্টাইলটাকে বলা হয়ে থাকে ক্যামেল কেস। আমি চাইলে এটাকে দুই ভাবে লিখতে পারি, আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই।
নরমালি ক্যামেল কেস লেখার স্টাইল আগে আমি লিখে নেই, তারপর আমি এক্সপ্লেন করতেছি। তারপর হচ্ছে প্যাসকেল কেস, আর লাস্টে আরেকটা হচ্ছে জাস্ট এটার কোনো স্পেসিফিক নাম নাই এবং এটার রুলস অনেক আছে, এটা ওভাবে আমি বললাম লিখলাম না। নরমালি প্রোগ্রামারদের দুইটা ফরম্যাট ফলো করতে বলা হয় বা প্রোগ্রামাররা ফলো করে থাকেন। ম্যাক্সিমাম প্রোগ্রামার ক্যামেল কেস ফরম্যাট ফলো করে, বলতে গেলে প্রায় 90% প্রোগ্রামার ক্যামেল কেস ফরম্যাট ফলো করেন। 10% বাকি 10% এর হয়তো 9% প্যাসকেল কেস ফলো করে, আর বাকিরা মিক্সড কেস, কোনো রুলস নাই, এরকম ফলো করে। তো এইখানে ক্যামেল কেসের নিয়মটা কি, যেমন আমরা দুইটা লিখছি যে ফার্স্ট নাম্বার, এখানে কিন্তু দুইটা শব্দ আছে, দুইটা শব্দকে আমরা জোড়া লাগাইছি, মাঝখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে এরর দেখাবে। আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারেন কিন্তু স্পেস দেওয়া যাবে না। তো ক্যামেল কেসের নিয়ম হচ্ছে প্রথম লেটার, যেটা প্রথম যে ওয়ার্ড আছে সেই প্রথম ওয়ার্ডের সবগুলাই লোয়ার কেস লেটার, মানে ক্যাপিটাল না, স্মল লেটার, লোয়ার কেস লেটার অথবা স্মল লেটারে লিখতে হবে। এরপরে যতগুলো সংখ্যা থাকবে, ধরেন এখানে ফার্স্ট নাম্বার অফ দি সাবজেক্ট, আমি একটা জাস্ট এমনি একটু লিখতেছি, এটা কোনো মিনিংফুল নাম না, তারপর একটা বোঝানোর জন্য বলতেছি, অনেক বড় ভ্যারিয়েবল নাম। যদি এই রকম টাইপের কোনো শব্দ থাকে, তো বাকি সবগুলার প্রথম যে ওয়ার্ডটা সেটা ক্যাপিটাল কেস আর বাকিগুলো লোয়ার কেসে লিখতে হবে। যেমন এই যে এখানে ফার্স্ট নাম্বার অলরেডি লিখছি, এটা এইভাবে লিখে এই যে ওটাকে আবার ক্যাপিটাল করতে হবে, তারপর আবার টি কে ক্যাপিটাল করতে হবে, স্পেস দেওয়া যাবে না, এস কে আবার বড় করতে হবে। এইভাবে আমাদেরকে নাম করতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। তো এটা হচ্ছে এই স্টাইলকে বলা হয় ক্যামেল কেস, যেখানে আবারও বলি প্রথমটা লোয়ার, প্রথম ওয়ার্ডের পুরো সবগুলাই লোয়ার কেস, আর বাকি ওয়ার্ড গুলার প্রথম লেটারটা ক্যাপিটাল, বাকিগুলা লোয়ার কেস। আর প্যাসকেল কেসের ক্ষেত্রে হচ্ছে সবগুলো ওয়ার্ডেরই ফার্স্ট লেটার বড় হবে। অর্থাৎ যদি আমি এখানে এরকম এটা কপি পেস্ট করে এখানে যদি বসাই, তাহলে এটা এরকম হবে। এই যে আমি কিন্তু এখন কোনো পার্থক্য নাই এই প্যাসকেল কেস আর ক্যামেল কেসের মধ্যে। এই এফটাও যেটা, এটাকে আমরা ক্যাপিটাল করে দিব, অর্থাৎ সবগুলো ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল হবে, বাকিগুলা লোয়ার কেস হবে। এইভাবে আমরা জোড়া লাগাবো, এই স্টাইলকে বলা হয়ে থাকে প্যাসকেল কেস। এবং ক্যামেল কেসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, অ্যাবাউট 90% প্রোগ্রামাররা ক্যামেল কেস ফরম্যাট ফলো করেন। এবং আরো একটা ফরম্যাট আমি বলছিলাম যেটার কোনো রুলস এর মধ্যে পড়ে না বা কোনো নামের মধ্যে পড়ে না, তো ওটার নাম যদি কেউ এরকম লেখে যে ফার্স্ট নাম্বার, আমি এভাবে না লিখে আমি এভাবে লিখছি, আমি স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর দিচ্ছি, এভাবেও আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো। সো এটার কোনো স্পেসিফিক রুল নাম নাই, এটা কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। এটাও আমরা অনেক প্রোগ্রামার ইউজ করে, তবে বলা যায় যে খুব কম প্রোগ্রামার ইউজ করে, যে হয়তো বা 1% প্রোগ্রামার এই স্টাইলে করে থাকে। আচ্ছা, এই ক্যামেল কেস প্যাসকেল কেসে কারো কোনো প্রবলেম বা এখন পর্যন্ত যা যা বলছি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। আচ্ছা, যেহেতু নাই, সো আমরা নেক্সট এসে যাই। তো এখানে আরো কিছু রুলস বলা, অবশ্যই আপনাদের হয়তো একটা বিষয়ে অবশ্যই কোশ্চেন আসতেছে যে পরীক্ষায় কোশ্চেন কি হবে, কিভাবে লিখবো না লিখবো কিছুই বুঝতেছি না ইত্যাদি, এই টাইপের কোশ্চেন অনেকের মাথায় অলরেডি চলে আসছে। তো আপনাদের অবশ্যই যেটা
বলবো সেটা হচ্ছে, যেমন আমি একটু আগে যে যেমন এখানে আমি একটু যে আপনাদের স্লাইড গুলো দেখাই শুরুর দিক থেকে, যে এখানে ফর এক্সাম্পল আপনাদের কোয়েশ্চেন কি হতে পারে, যে হোয়াট ইজ পাইথন যদি আমি বলি, এখান থেকে আপনার হবে যে এই টাইপেরই কোয়েশ্চেন, হোয়াট ইজ পাইথনই ধরেন আমি লিখে দিছি কোয়েশ্চেনে, তা আপনি হুবহু এটা কপি পেস্ট করার দরকার নেই, যদি পসিবল হয় আরো সুন্দর করে কোনো কথা যদি লিখতে পারেন সেটাও লিখতে পারেন। তারপর এখানে হতে পারে আপনার পাইথন কিওয়ার্ড সম্পর্কে কিছু কোনো কোশ্চেন থাকতে পারে, হোয়াট আর পাইথন কিওয়ার্ডস, পাইথন কিওয়ার্ডস এর বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো এখানে দেয়া আছে, এই টাইপের কথা থাকবে। ধরেন পাইথন আইডেন্টিফায়ার, এখানে কোশ্চেন হতে পারে হয়তো যে হোয়াট আর দ্য রুলস ফর রাইটিং আইডেন্টিফায়ার্স, এটা হতে পারে, যেটা আপনাদের এখানে অলরেডি সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে। সো আশা করি আপনাদের খুব বেশি প্রবলেম হবে না, কারণ এটা খুব সাজানো গোছানোই স্লাইড আছে। আপনারা জাস্ট একটু দেখবেন, কোয়েশ্চেনের সাথে টপিকের সাথে মিল রেখে অ্যানসার করার চেষ্টা করবেন। যেমন আইডেন্টিফায়ার বলতে কি বোঝায়, আইডেন্টিফায়ার কোয়েশ্চেন গুলোতে এটাই থাকবে, এর বাইরে তো কোয়েশ্চেন হবে না। স্টেটমেন্ট যদি বলি, পাইথন স্টেটমেন্ট কি, তো এইখানে এই কথাগুলোই থাকবে। অবশ্যই এত কথা আপনাদের লিখতে হবে না, এখান থেকে আপনারা পড়ে সংক্ষিপ্ত আকারে কোয়েশ্চেনের অ্যান্সার করবেন, যেটা মিনিমাম যতটুকু না লিখলেই না, ওই অতটুকু লিখলেই হবে, পুরা হুবহু লিখে দিতে হবে এরকম কোনো দরকার নেই। তো পাইথন স্টেটমেন্টে যদি আসি, পাইথন স্টেটমেন্টে এখানে বলা হচ্ছে যে পাইথনের যে এগুলা পাইথন ইন্টারপ্রেটার এর মাধ্যমে এটা হ্যান্ডেল হয়ে থাকে বা কল হয়ে থাকে। যেই ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটর, অনুবাদক, যে প্রোগ্রামিং এর ভাষাকে, অথবা মানুষের ভাষা বলবো না, প্রোগ্রামিং এর ভাষা বলবো, যে প্রোগ্রামিং এর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ভাষাকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বা ট্রান্সলেট করে, সেটাকে কম্পিউটার ট্রান্সলেটর বলে। এবং কম্পিউটার ট্রান্সলেটর হচ্ছে দুই প্রকার, কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার। পাইথন অ্যাকচুয়ালি দুইটাকেই কম্বাইন করে ইউজ করতেছে, বাট আমরা এখানে স্পেসিফিক্যালি পাইথন ইন্টারপ্রেটার বলতেছি। তো এটা জাস্ট পাইথন কম্পাইলার আর সরি পাইথন কম্পাইলার না, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। তো অত আমরা যাব না, কারণ এটা অত ডিপ লেভেল আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের কোর্সের জন্য সেটা প্রয়োজন নেই। এরপর এখানে যে পুরো কথাটা সেটা আমি সংক্ষেপে জাস্ট বলবো এই ছবির মাধ্যমে। এই ছবিতে যেটা বলা হচ্ছে যে আমরা চাইলে একটা লাইন অনেক বড় করে লিখতে পারবো, লিখতে লিখতে দেখা যাবে যে ডান সাইডে চলেই যাচ্ছে, শেষ হচ্ছে না। তো এই এত বড় লাইনকে আমরা এক লাইনে না লিখে নিচে নিচে করেও লিখতে পারবো, এবং এই লেখার জন্য আমরা একটা স্পেশাল চিহ্ন আছে, এই চিহ্নকে ইউজ করব। সেই চিহ্নর নাম হচ্ছে কন্টিনিউয়েশন ক্যারেক্টার বলা হচ্ছে, যেটা হচ্ছে আমরা বলতে পারি ব্যাকস্ল্যাশ চিহ্ন, আমরা অনেক কিবোর্ডের বলা হয়ে থাকে। কিবোর্ডের ব্যাকস্ল্যাশ চিহ্ন যদি আমরা এভাবে ইউজ করি, তাহলে অনেক বড় লাইনকে আমরা নিচে নিচে লিখে একটা জায়গায় দেখাতে পারবো, আমাদেরকে স্ক্রল করে ডানে যেতে হবে না। সো এইটা হচ্ছে একটা কথা। এবং সেকেন্ড কথা যেটা এখানে বলা হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি, এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আমি কোনো একটা ভ্যালু, যেটা এই ভ্যালুকে কোনো এক জায়গায় রাখলাম, ধরে নিলাম যে কোনো একটা বাসায় 10টা ফ্লোর আছে, 10টা ফ্ল্যাট আছে, 5 তলা 10টা ফ্ল্যাট আছে। এখন প্রত্যেকটা ফ্ল্যাটের ইনফরমেশন কিন্তু ডিফারেন্ট, মানে ইনফরমেশন বলতে বোঝাচ্ছি আমরা যে মানুষগুলা ডিফারেন্ট, বিভিন্ন ফ্যামিলি থাকে। সো কোন একটা ফ্লোরে আমি একটা ফ্যামিলিকে থাকার জন্য জায়গা দিলাম। এটা তো যদি ভাড়া বাসার ক্ষেত্রে কি হবে, যে ধরে নিলাম 2-3 বছর থাকলো, থাকার পর সে চলে গেল, চলে যাওয়ার পর কি হয়, ওই বাসা আবার অন্য একজনকে দেওয়ার জন্য একটা স্কোপ থাকে, সুযোগ থাকে, যে ওখানে আবার অন্য কেউ থাকতে পারে। সো এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এটা পার্মানেন্ট না,
এটা টেম্পোরারি ভাবে আমি একটা জায়গায় রাখছি, যে জায়গার নাম দিলাম a, ফর এক্সাম্পল এই প্রোগ্রামের ক্ষেত্রে a ইকুয়াল টু 1। পরবর্তীতে a এর মান কিন্তু চেঞ্জ হতে পারে না, চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি প্রোগ্রামে ভ্যারিয়েবল গুলার মান চেঞ্জ হয়। তো এই কারণেই এইটাকে ইকুয়াল চিহ্ন বলা হয় না, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বা অ্যাসাইনমেন্ট চিহ্ন। সো এই জন্য এইটা এটা দেখে ইকুয়াল চিহ্নের মতো, কিন্তু এটা ইকুয়াল না, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। আমি কিছু সময়ের জন্য এখানে রাখলাম। আর এখানে আগে আমি বলে আসছি যে কোন একটা স্টেটমেন্টের এন্ড বোঝানোর জন্য জাস্ট আমরা নিউ লাইন ক্যারেক্টার দিলেই হয়ে যায়। নিউ লাইন মানে হচ্ছে আমি এন্টার বাটন প্রেস করলেই সেটা এন্ড অফ স্টেটমেন্ট বোঝায়। আমাদেরকে সি বা জাভার মতো আলাদা করে সেমিকোলন টাইপ করতে হয় না। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আমরা জাস্ট এক্সাম্পল গুলো দেখবো। যেমন আমরা চাইলে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, কন্টিনিউশন ক্যারেক্টার না দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি। এই যে ব্র্যাকেটের তিনটা স্টাইল হয়ে থাকে এবং ইংলিশে তিনটা ব্র্যাকেটের তিন রকম নাম হয়। প্যারেনথেসিস ফার্স্ট, বাংলায় বলে প্রথম ব্র্যাকেট, তারপর হচ্ছে ইংলিশে ব্র্যাকেটস বলে, যেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, বাংলায় বলে তৃতীয় ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী, আর ব্রেসেস হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সো এটা হচ্ছে কম্পিউটারের স্টাইলের নাম। আমরা চাইলে এইভাবে মনে রাখতে হবে এমন কোনো জরুরি না, ঠিক মতো ইউজ করলেই হলো। আবার চাইলে কেউ এই যেটা বললাম যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে না দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। এবং এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে কমা দিয়ে আবার কিছু কথা লেখা আছে। এইটার সম্পর্কে ডিটেল আমরা নেক্সট ক্লাসে জানবো। সংক্ষেপে জাস্ট জেনে রাখবো এটাকে বলা হয় লিস্ট। এগুলা সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা জানবো। এবং এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি সেমিকোলন ইউজ করি, সেমিকোলন ইউজ করা যাবে না তা কিন্তু না, সেমিকোলন ইউজ করতে পারবো। কিন্তু সেমিকোলন এর ইউজ তখনই করা হয় যখন ছোট ছোট অনেকগুলো লাইনকে এক লাইনে আমি লিখতে চাই, তখন এই টাইপের সেমিকোলন কে আনা হয়। আদারওয়াইজ সেমিকোলন দেওয়া হয় না, নিচে নিচেই সবকিছু লেখা হয় এবং উইদাউট সেমিকোলন। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদের যদিও এখন কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, অ্যাসাইনমেন্ট আমি পরে দিব, আপনারা জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন, ভিডিও লেকচার দেখবেন এবং এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। এই স্লাইডটা, আচ্ছা, এই স্লাইডে যে বিষয়টা বলা হচ্ছে, আমরা যদিও ফর লুপ এবং ইফ এলস এটাতে আসি নাই, এটা হয়তো বা নেক্সট ক্লাসে আসবো, ইফটা নেক্সট ক্লাসে যাব আমরা হোপফুলি। তো এই যখন আমরা সি সি জাভাতে যেরকম আমরা করে আসছি, ওখানে কি হয়, ওখানে হয় যে এই আমাদেরকে কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, কিন্তু পাইথনে এরকম সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু লিখতে হয় না। এইভাবে জাস্ট একটু ডান দিকে সরাই লিখতে হয়। নরমালি একটা ট্যাব মানে হচ্ছে চারটা হোয়াইট স্পেস বা চারটা স্পেস, যেটাকে আমরা বলি চারটা স্পেস অথবা একটা ট্যাব দিলে সেইভাবে সেই বরাবর করে লিখতে হয়। এবং পাইথনের ক্ষেত্রে এটাকে বলা হয় থাকে ইনডেন্টেশন, অর্থাৎ ডান দিকে একটু সরায় লেখা, এবং সেই বরাবর করে আমরা সবগুলো লিখব। তো এইগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল করব আরো ভালো করে বুঝবেন, এখন ওইভাবে অত মনে থাকবে না। এইগুলা ওইগুলারই উদাহরণ। আমরা এটা আপনারা এমনি বুঝলেই, আশা করি পড়লেই বুঝবেন। কমেন্টে আসবো, এটা একটি ইম্পর্টেন্ট জিনিস। এখানে অনেক কিছু আছে, আপনাদের পরীক্ষায় হয়তো থাকতে পারে ডিসকাস অ্যাবাউট পাইথন কমেন্টস, এরকম একটা শর্ট কোয়েশ্চেন। অবশ্যই কোয়েশ্চেন গুলো শর্ট হবে, লং কোয়েশ্চেন হবে না, খুব বড় কোয়েশ্চেন হবে না। আপনাদেরকে যদিও এখানে 6-7টা পয়েন্ট আছে, কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে জাস্ট লিখতে হবে। এটা আপনারা নিজেরাই পড়ে বুঝবেন যে কোনটা লিখলেই এনাফ। খুব সিম্পল ভাষায় এগুলো এখানে বলা। তো পাইথন কমেন্ট কি, আমি এটা এখানে না লিখে আমি প্রোগ্রামের মাধ্যমে দেখাবো। যেমন পাইথন কমেন্ট,
পাইথন কমেন্ট দুইটা প্রকারের আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা জাস্ট এই একটা হ্যাশ দিলেই সেটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে। এরপর আমি যা লিখতে চাই, দিস ইজ এ program for summation of two numbers, for example আমি এই কথাটা লিখলাম, অনেক বিশাল একটা কথাবার্তা। সো এই টাইপের কথা যদি আমি লিখি এটাকে বলা হচ্ছে কমেন্টস, যেখানে যেটাকে আমরা হ্যাশ দিয়ে স্টার্ট করতেছি, এখানে মাঝখানে স্পেস দিতে পারি, কোনো সমস্যা নেই। আরো অন্য কিছু আমি এখানে লিখতে পারি, ধরেন আমি এটা এরকম লিখছি ইচ্ছা নেই, অ্যাকচুয়ালি স্টার্ট কি দিয়ে হলো সেটা নেই। যদি কোনো লাইন হ্যাশ দিয়ে স্টার্ট হয় তখন এরপরে যা লেখা থাকে ওই লাইনে সেটা আর পাইথন পড়েও দেখে না কি লেখা আছে, এটাকে বলা হয়, মানে এটাকে সে ইগনোর করে, সে জাস্ট দেখে যে হ্যাশ আছে, ওকে আর পড়তে হবে না, এটা তার জন্য কাজ না, এটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য কাজ। প্রোগ্রামার যে আছে সে নিজের সুবিধার জন্য কোনো কথাবার্তা লিখে রাখছে, যে যেন সে 2 মাস পর যদি এই প্রোগ্রামটা দেখে তাহলে তার কোডিং করতে যেন ইজি হয়, সে বুঝে ও আচ্ছা এইটা এই কারণে আমরা করে রাখছিলাম। এই সমস্ত কাজে কমেন্টস লিখতে হয়। এবং আরো একটা উদ্দেশ্য, আরো একভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যদি আমরা মাল্টিপল লাইন লিখতে চাই, আমি কোনো মিনিংফুল কথা লিখবো না, জাস্ট এমনি মিনিংলেস কথাবার্তা এখানে কিছু লিখবো। যেমন আমি যদি এরকম করি যে তিনটা ইনভার্টেড কমা, তিনটা ইনভার্টেড যেটা আছে ডাবল কোট এর মাধ্যমে, এর মধ্যে আমি অনেক কিছু জাস্ট একটা বোঝানোর জন্য লিখছি যে এরকম কোন কথা আমি লিখছি আছে, এটারও ধরেন আমি কোন একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা আছে, এলিয়েনদের ভাষা এটা মনে করেন। সো এই টাইপে যদি আমি লিখি তো এটাকে বলা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট বা মাল্টি লাইন কমেন্ট। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আমরা হ্যাশ দিয়ে স্টার্ট করব, আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো এই এটার ক্ষেত্রে কি হয়, যখন পাইথন দেখে যে তিনটা এরকম আছে, তার মানে তখন সে খুঁজতে থাকে নেক্সট তিনটা এরকম কোথায় আছে, এই সব জায়গায় খুঁজে 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 যে দেখে যে এই জায়গায় আছে, তো এর মাঝখানে যাই লিখছে সে আর এটা বাদ, যাই লেখা আছে এটা তার কাজ না। এরপরে আমি ধরেন প্রিন্ট সামথিং, প্রিন্ট সামথিং, আমি এখানে কিছু একটা লিখছি। সো এই এখানে সে তারপর এই পর্যন্ততে খুঁজে এটাকে ইগনোর করে দেয় যে আমার এটা দরকার নেই, এটা ইউজারের জন্য কোনো কথাবার্তা আছে, সে ইউজার বা প্রোগ্রামার নিজে বুঝবে, তার জন্য এটা দরকার, আমার এটা দরকার নেই। তো এখন আপনাদের হয়তো কোয়েশ্চেন হতে পারে যে কমেন্টের দরকার কি। কমেন্টের দরকার আছে, কমেন্টের দরকার হচ্ছে যে দেখা গেল যে আমি যেটা প্রথম দিকে একটা এক্সাম্পল দিছিলাম যে আপনি 2 বছর কোন এক জায়গায় চাকরি করছেন, তারপর চলে গেলেন, এবং যে নতুন যে আসছে সে দেখলো যে কোনো কিছুই নাই, ঠিক মতো কোনো কিছু সাজানো গোছানো নেই, তো তখন তার কাজ করতে অনেক কষ্ট হবে। সো এই সমস্ত যেন কষ্ট না হয় সে কারণে প্রত্যেক প্রোগ্রামারকে এইভাবে সুন্দর করে প্রোগ্রাম সাজায় গোছায় লিখে রাখতে হয়। এখানে অবশ্যই একটা মিনিংফুল কথাবার্তা থাকবে, ধরে নিলাম এটা কোনো একটা মিনিংফুল কথা। তো এটা না লিখলে প্রোগ্রামের কোনো সমস্যা নেই, প্রোগ্রাম রান হবে, কিন্তু যে প্রোগ্রামার ছিল তার রেপুটেশন খারাপ হবে, তার যে সম্মান যেটাকে বলে যে সে কোনো প্রোগ্রামিংই জানে না, এই টাইপের কথাবার্তা তার ইসে আসে। সো এবং যে নতুন প্রোগ্রামার সে নিজেও কাজ করতে অনেক প্রবলেম ফেস করবে, যে এই কাজটা করতে হয়তো দেখা যেত 10 মিনিট লাগতো, দেখা গেছে 10 দিনেও সে কাজটা কমপ্লিট করতে পারেনি, বিকজ এটা সে বুঝতেই পারতেছে না যে কোথায় কি করছে, কেন করছে। সো এই আরো কজ আছে, আমি সংক্ষিপ্ত আকারে এই কয়টাই বললাম। আচ্ছা, তো আমরা এখানে এই পাইথন কমেন্ট এগুলো দেখলাম, এগুলো আপনারা, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এটা আপনারা পড়লেই বুঝবেন। ডক স্ট্রিং ও সেম জিনিসই, ডক স্ট্রিং হচ্ছে এটা আমাদের এখন লাগবে না, এটা পরে আরো আসবে।
সো এই স্লাইডটা আপনারা আপাতত স্কিপ করতে পারেন, এটা পরে আমরা আরো ডিটেইলে দেখব, এটা এখন আমাদের দরকার নেই। এই স্লাইডটা থাকলো, আমি ডিলিট করি নেই, রেখে দিছি, আপনাদের যখন দিব তখন ডিলিট করে দিব। ভ্যারিয়েবল অলমোস্ট সব কথাই বলে ফেলছি। আচ্ছা একটু হোল্ড করেন। আচ্ছা, ভ্যারিয়েবলের অনেক কিছুই আমরা অলরেডি পড়ে আসছি, যেটা আইডেন্টিফায়ারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা ভ্যারিয়েবলের ক্ষেত্রেও প্রযোজ্য, সেম জিনিস। এখন এখানে একটাই কথা থাকে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে যখন আমি প্রোগ্রামে ভ্যারিয়েবল ইউজ করব তখন ওটার একটা ইনিশিয়াল ভ্যালু বা শুরুর ভ্যালুটা আমাদেরকে বলতে হবে। যেমন আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি যে ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 2, সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 2, এরকম একটা বলে দিছি। সো এই জিনিসটা বলতে হবে, এবং কখনো কখনো আবার এটা বলতে লাগে না, কিন্তু অ্যাসাইন করে রাখতে হয় যে আমি এটা ইউজ করব। সেটা আমরা যখন দেখবো আসবো, এটা দেখবেন আপনারা, আপাতত এত দরকার নেই। সো এইখানে সিম্পল জিনিস, এইগুলা খুব কঠিন কিছুই না। apple.com, আচ্ছা আপনাদের স্ট্রিংটা শুধু দেখাই দিই, তারপর আজকে এটা ক্লাস শেষ করব। যেমন এখানে আমি এখন যেটা করব, ফর এক্সাম্পল ফার্স্ট নেম ধরে নিলাম, কারণ নাম লিখতে চাচ্ছি, ফুল নেম, আমি আমার নামের উদাহরণটাই দিই। যেমন এখানে আমার নাম হচ্ছে ফার্স্ট নেম তানভীর, মিডল নেম middle name and last name। তারিখ। এখন এই যে আমি এটা লিখলাম, এই যে এইগুলাকে বলা হয়ে থাকে স্ট্রিং। স্ট্রিং মানে কি, যে নরমালি আমরা দুইটা টাইপের ভ্যারিয়েবল হয়ে থাকে, যদিও আজকে সময় নেই, আমরা নেক্সট ক্লাসের বাকিটা দেখব। সংক্ষেপে জাস্ট বলি, দুইটা টাইপের ভ্যারিয়েবল হয়ে থাকে। একটা ভ্যারিয়েবল হচ্ছে নাম্বার টাইপ, আরেকটা ভ্যারিয়েবল হয়ে থাকে স্ট্রিং টাইপ। বেসিক পার্থক্য যদি আমি করতে চাই, নাম্বার তো বুঝতেইছেন 1 2 3 4 এই টাইপের কিছু থাকবে, আর স্ট্রিং হচ্ছে যেখানে আমি এবিসিডি টাইপের কোনো কিছু লিখব। সো এই স্ট্রিং এর ক্ষেত্রে বোঝানোর জন্য আলাদা করে এরকম চিহ্ন, ইনভার্টেড কমা দিতে হয়। ইনভার্টেড কমা না দিলে তখন এটা কাজ করবে না, কোটেশন মার্ক দিতে তখন সে এরর দেখাবে। এখন এই এটাকে লেখার আরো অনেকগুলো ওয়ে আছে, আমি আরেকটা ওয়ে জাস্ট দেখাবো। যেমন এখানে আমি ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিব, তাও কিন্তু কাজ করবে। সিঙ্গেল কোটেশন কিন্তু নিয়ম ঠিক রাখতে হবে, শুরুতে যা শেষেও সেটাই দিতে হবে, শুরুতে একটা লাস্টে আরেকটা দিলে হবে না। সো হয় ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদেরকে এটা কমপ্লিট স্ট্রিং এর ভ্যালুগুলা লিখতে হবে। যেমন আমি যদি এখন লিখি যে প্রিন্ট, এটা এক্সাম্পল হিসেবে যদি দেখাই, যে প্রথম নাম হচ্ছে ফার্স্ট নেম কমা মিডল নেম কমা লাস্ট নেম। আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে যদি দেখাই, তখন এটা অটোমেটিক্যালি আমাকে আমার নামটা প্রিন্ট করে দেখাবে। যদি আমি এটা রান করি, এই যে দেখেন আপনারা আউটপুটে লাস্টের লাইনে এখানে আমার নামটা স্পেস অটোমেটিক অ্যাড করে দিছে। আমি কিন্তু স্পেস দেইনি, সে নিজেই অটোমেটিক স্পেস অ্যাড করে দিছে। এটা হচ্ছে পাইথনের খুব চমৎকার একটা বৈশিষ্ট্য। সি বা জাভাতে আমাকে আলাদা করে এখানে তানভীর স্পেস আহমদ স্পেস এরকম লিখতে লাগে, কিন্তু পাইথনে কোনো দরকার নেই, সে অটোমেটিক স্পেস দিয়ে দিবে। এটা হচ্ছে পাইথনের চমৎকার একটা বৈশিষ্ট্যর একটা উদাহরণ বলতে গেলে, ওয়ান অফ দা এক্সাম্পলস অফ। তো এইখানে ওই বিষয়গুলাই বলা আছে, যেটা আমি আর বললাম না। এটা কি আছে, এখানেও সেম কথাই, অ্যাসাইনিং ভ্যারিয়েবল। সো এই জায়গায় যেটা বলা সেটা হচ্ছে, এই আমি কোন এক সময় একটা ভ্যারিয়েবলের নাম দিলাম apple.com, যেমন ফার্স্ট নেম আমি আমারটা বলছি তানভীর আহমেদ, এটা আমি লিখছি। ফার্স্ট নেম তো সবার তার একরকম হয়, অন্য কারো নাম আছে, ফর এক্সাম্পল তুষার কুমার দাস, আপনাদের ওয়ান অফ দা স্টুডেন্টস।
ফার্স্ট নেম তুষার, মিডল নেম কুমার, লাস্ট নেম দাস। সো এইটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যে এক সময় একটা নাম দিলাম, পরে আমি চেঞ্জ করে আরেকটা নাম দিতে পারি, এটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। নাম যখন যেটা নাম থাকবে তখন সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি আগেও বলছি, একটা এক্সাম্পল দিছিলাম যে 10টা ফ্ল্যাট আছে, কোন এক ফ্ল্যাটে এখন একজন এক ফ্যামিলি থাকে, 3 বছর পর সেই ফ্যামিলি চলে গিয়ে অন্য এক ফ্যামিলি আসছে। তো এইটা হচ্ছে সেটার উদাহরণ। তো এই কথাগুলো এখানে বলা হয় যে রিপ্লেস দ্য ওল্ড ভ্যালু উইথ দ্য নিউ ভ্যালু। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে যাব। এই নেক্সট ক্লাস থেকে এই স্লাইড থেকে আমরা দেখব। তো আজকে আমরা কোন স্লাইড পর্যন্ত দেখলাম? আচ্ছা, আজকে আমরা যতটুকু দেখছি সেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব এবং আজকের ক্লাস এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন।